তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি আছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়েরই চতুর্থ অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমাদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি আছে, স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি যদি পরীক্ষায় আসে, তোমরা কিভাবে গুছিয়ে ভালোভাবে লিখে আসবে এবং যথাযথ নাম্বার পাবে। তোমরা নোটসটি দেখলেই বুঝতে পারবে, খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে। নোটসের কোয়ালিটি যথেষ্ট ভালো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি সরাসরি আলোচনা করে দিচ্ছি নোটসটি, তোমরা দেখে নাও। তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমেই কিন্তু একটি ভূমিকা লিখতে হয়। ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখতে হয়। দেখো ভূমিকা লিখেছি কি, বিবেকানন্দ এমন এক সময়ে আবির্ভূত হয়েছিলেন যখন ভারতীয় সমাজ কুসংস্কার, দারিদ্র্য, অশিক্ষা এবং জাতিভেদ প্রথার মতো নানা সমস্যায় জর্জরিত ছিলেন। তিনি অর্থাৎ এই বিবেকানন্দ গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে সমাজের উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। তাই তিনি বেদান্তের দর্শনকে ভিত্তি করে সমাজ সংস্কারের এক ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। তার মতে মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বকে জাগিয়ে তোলার মাধ্যমে সমাজের রূপান্তর ঘটানো সম্ভব। এর পরবর্তী পয়েন্ট দেখতে পাচ্ছ, মূল পয়েন্ট, বিবেকানন্দের প্রধান সামাজিক সংস্কার। এইভাবে তোমরা একটা পয়েন্ট লিখবে এবং তার নিচে সাব পয়েন্টগুলো কিভাবে লিখবে এবং কিভাবে ব্যাখ্যা করবে দেখে নাও। প্রথম অর্থাৎ ক, এই পয়েন্টটা দেখে নাও, দারিদ্র্য মুক্ত ভারত। এই দারিদ্র্য মুক্ত ভারত পয়েন্টটা দেখে নাও। বিবেকানন্দ বিশ্বাস করতেন দারিদ্র্য ভারতের প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম। তিনি উপলব্ধি করেছিলেন যে ক্ষুধার্ত মানুষকে ধর্ম বা দর্শনের কথা বলা অর্থহীন। তাই কারণ তোমরা জানো এই প্রসঙ্গে কিন্তু এই ধরনের সুকান্ত ভট্টাচার্য তিনি এই প্রসঙ্গে একটি কথা বলেছিলেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি ক্ষুধার্ত শিশুকে যদি বলো চাঁদ দেখতে, সে ক্ষুধার্ত মানুষকে যদি বলো সে চাঁদের কথা দেয়, চাঁদ দেখো, চাঁদের সৌন্দর্য উপলব্ধি করো, সে কি বুঝতে পারবে সে তার মাহাত্ম্যটা? কখনোই নয়। তাই তিনি এই বিবেকানন্দ কিন্তু এই ক্ষুধার্তের জ্বালা উপলব্ধি করে বুঝতে পেরেছিল যে মানুষকে কিভাবে সামাজিক দিক থেকে উন্নত করতে হবে, কিভাবে সমাজ দর্শন তাদেরকে শেখাতে হবে, অর্থনীতি এবং রাজনীতির ওপর কিভাবে তার প্রভাব বিস্তার করতে পারে। তিনি দারিদ্র্যের সেবা ও তাদের অর্থনৈতিক উন্নতির উপর জোর দিয়েছিলেন। বহুজন হিতায় বহুজন সুখায়, এই মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও দরিদ্র ও আর্ত মানুষের সেবায় নিয়োজিত। এরপর খ পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, এই পয়েন্টটা দেখে নাও। দ্বিতীয় পয়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা, শিক্ষার প্রসার। এই পয়েন্টটা কি দেখে নাও। বিবেকানন্দ শিক্ষার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তিনি মনে করতেন শিক্ষা মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলে। তিনি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন যা মানুষকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে উন্নত করবে। তার মতে শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং চরিত্র গঠন ও মানবতা বোধের বিকাশও শিক্ষার অঙ্গ। তিনি কিন্তু এই বিবেকানন্দই কিন্তু বলেছিলেন যে শিক্ষা কখনো রোজগারের মাধ্যম হতে পারে না,
অনেকে শিক্ষাকে রোজগারের মাধ্যম হিসেবে মনে করে যে শিক্ষা ভালো পড়াশোনা করলেই সে ভালো চাকরি বাকরি করতে পারবে, ভালো কাজ করতে পারবে। তেমনটা কিন্তু নয়। অর্থাৎ তুমি মানসিকভাবে আগে শিক্ষিত হতে হবে, পুঁথিগত বিদ্যা নিয়ে কিছু হয় না। এরপর 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, নারীর ক্ষমতায়ন। এই 3 নম্বর পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও। বিবেকানন্দ নারী জাতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি মনে করতেন নারীর উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। তিনি ভারতীয় সমাজে নারীর দুর্বল অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করতেন বা শোক প্রকাশ করতেন এবং তাদের শিক্ষা ও স্বনির্ভরতার উপর জোর দেন। তিনি মাতৃরূপে নারীর পূজা করার আদর্শ প্রচার করেন। এরপর ঘ বা 4 নম্বর পয়েন্ট, সামাজিক সাম্য প্রতিষ্ঠা। বিবেকানন্দ জাতিভেদ প্রথার ঘোর বিরোধী। অর্থাৎ জাতিভেদ বা জাতি বৈষম্যের কিন্তু বিবেকানন্দ ঘোর বিরোধী ছিলেন। তিনি বিশ্বাস করতেন সকল মানুষ সমান এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তিনি শূদ্রের উত্থান ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার ছিলেন। তার মতে জাতিভেদ প্রথা ভারতের উন্নতির পথে এক বিরাট অন্তরায়। এর পরবর্তী পয়েন্ট দেখতে পাচ্ছ, অস্পৃশ্যতার বিরোধিতা। এই পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও। অস্পৃশ্যতার বিরোধিতা। অস্পৃশ্যতা ছিল ভারতীয় সমাজের এক কলঙ্ক। বিবেকানন্দ তার তীব্র নিন্দা করেন। অর্থাৎ এই অস্পৃশ্যতার কিন্তু তীব্র নিন্দা করেছিলেন বিবেকানন্দ। তিনি মনে করতেন অস্পৃশ্যতা মানবতা ও ধর্মের পরিপন্থী। তিনি সকল মানুষকে সমান চোখে দেখার আহ্বান জানান। এর পরবর্তী পয়েন্ট দেখতে পাচ্ছ, সামাজিক কুসংস্কার দূরীকরণ। বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দ সমাজের প্রচলিত কুসংস্কারগুলির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি যুক্তি ও বিজ্ঞানের আলোকে সমাজকে বিচার করার কথা বলেন। তিনি অন্ধবিশ্বাস ও গোঁড়ামির পরিবর্তে জ্ঞান ও যুক্তির ওপর জোর দেন। এর পরবর্তীকালে নোটসের শেষে তোমাদের একটি উপসংহার বা মূল্যায়ন লিখতে হয়। তোমরা জানো আমি কি উপসংহার লিখেছি, তোমরা দেখে নাও, খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে। বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি আজও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেখিয়েছেন কিভাবে ধর্ম ও দর্শনকে সমাজের উন্নতির কাজে লাগানো যায়। তার চিন্তাভাবনা আজও আমাদের সমাজকে পথ দেখাচ্ছে এবং তিনি উন্নত ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার প্রেরণা যোগাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে বিবেকানন্দের এই অবদানগুলি বিশেষভাবে অনুধাবন করা প্রয়োজন, কারণ তার চিন্তাভাবনা আধুনিক ভারতের সমাজ ও রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই ছিল আজকে ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্নের আলোচনা 4র্থ অধ্যায় থেকে। ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো, কারণ তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আরও অনুপ্রেরণা যোগায় তোমাদের জন্য আরও বেশি কাজ করতে। তাই এই ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তারাও যাতে এই সহজ সরল নোটসটি পড়ে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারে। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই।